আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, যুব উন্নয়নের নিয়োগ সার্কুলারে কিভাবে আবেদন করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখায় দেব। যুব উন্নয়ন অধিদপ্তরে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। নতুন বলতে অনেকদিন আগেই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, বাট এটার আবেদন কিন্তু চলমান রয়েছে। তো এইটা কিন্তু অনেক বড় একটা নিয়োগ সার্কুলার, যেখানে 20তম গ্রেডে 103টি পদ রয়েছে। সারা বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। এটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। ছেলে হোক মেয়ে হোক সকলেই এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবে। আর এইটাতে আবেদন করতে শুধুমাত্র এসএসসি পাস করেই আপনারা আবেদন করতে পারবেন। তো এই যুব উন্নয়নে যারা আবেদন করতে চান শুধুমাত্র এসএসসি পাস করেই আবেদনটা করতে পারবেন। এই আবেদনটা বর্তমান চলমান রয়েছে। আবেদনটা কিন্তু 1 মে পর্যন্ত চলমান থাকবে। তো যারা আবেদন করবেন, কিভাবে আপনি অ্যাপ্লিকেশনে আবেদন করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখায় দেবো এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমে আপনারা যে কাজটা করবেন, আপনারা এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো এখানে বলে দেওয়া হয়েছে dydteletalk.com.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনটা করবেন। এটা লিখে গুগল অথবা অনলাইনে সার্চ করলেই আপনারা এরকম একটা ফর্ম পেয়ে যাবেন, আবেদনের ফর্ম। এখান থেকে আপনার সকল তথ্যগুলো পূরণ করে আপনাকে স্টেপ টু স্টেপ আবেদন করতে হবে। এই বিষয়টা আপনাদেরকে দেখায় দেবো। এর মধ্যে একটা বিষয় বলে নিই, আপনি কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন করতে এখানে একটা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে, এসএমএস করতে হবে। দেন আমরা কিন্তু একটা ফর্ম দেবো, এই ফর্মটা পূরণ করে দিবেন। আমরা কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন করে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা আপনাদেরকে পাঠিয়ে দেবো। তো যারা নিজেরাই আবেদন করতে ঘরে বসে থেকে আবেদন করে নিতে চান, মানে যাদের ল্যাপটপ পিসি কম্পিউটার নাই, আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনগুলো ঘরে বসে থেকে করে নিতে পারেন। সো এর পরবর্তী স্টেপগুলো দেখাবো। তো আপনারা যখন এই ফর্মটা পেয়ে যাবেন তখন আপনারা কিভাবে নিজেরাই আবেদন করবেন। তো প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট নেম, অর্থাৎ যে ব্যক্তি আবেদন করবে তা সেই ব্যক্তির আবেদনকারীর নাম দিতে হবে। এই নামটা ইংরেজিতে দিতে হবে, উপরে ফার্স্ট ইংরেজিতে দিতে হবে, এরপরে ওই নামটা তার কিন্তু বাংলাতে দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ এখানে আবেদনকারীর নাম ইংরেজিতে, এখানে বাংলায় দিতে হবে। এরপরে পিতার নামটা দিতে হবে, এরপরে মাতার নাম, পিতার নামটা বাংলায় দিতে হবে। এরপরে মায়ের নামটা দিতে হবে, অর্থাৎ মাতার নাম। এরপরে মাতার নামটা বাংলাতে দিতে হবে এখানে, অর্থাৎ বাংলাতেও দিবেন ইংরেজিতেও দিবেন। প্রথমে ইংরেজি তারপরে বাংলা, তারপরে আবার এখানে বাবার নাম ইংরেজি তারপরে বাংলা, মায়ের নাম আবার মাতার নাম ইংরেজি তারপরে বাংলা দিবেন। ঠিক আছে, এইভাবে আপনি এই বিষয়গুলো পূরণ করবেন। এরপরে এখানে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে। তো এইখানে একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার প্রথমে কিন্তু মাস ঘরটা সিলেক্ট করতে হবে। প্রথমে দেখতে পারতেছেন দেওয়া আছে, মান্থ ডে ইয়ার। ঠিক আছে, প্রথমে আপনারা মাস দিবেন, মানে আপনার যে মাসে আপনার জন্মগ্রহণের মাস আর কি। যদি আপনার যদি হয় 5 তারিখ, সেক্ষেত্রে আপনি 5, যদি আপনার হচ্ছে 5 মাসে যদি হয়ে থাকে 5 মাস 20 তারিখ হয়ে থাকলে এখানে 20 দিবেন। এখানে আপনি 2000 যে সালে জন্ম, 2006 সাল হলে 2006 সাল দিবেন। এইভাবে আপনি এটা পূরণ করবেন। এক কথায় এখানে আপনি প্রথমে মাস ঘরটা সিলেক্ট করে দিবেন, তারপরে ডেট, অর্থাৎ জন্ম তারিখের যে ডেটে আপনি জন্মগ্রহণ করছেন সেই ডেটটা বসায় দিবেন। তো এইভাবে এটা যখন পূরণ হবে তারপরে আপনার ন্যাশনালিটি থাকবে, এখানে বাংলাদেশি অটোমেটিকলি সিলেক্টেড থাকবে। এরপরে আপনার রিলিজিয়ন, এখানে আপনার ধর্ম যেটা, এটা আপনি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এখানে আপনি ক্লিক করলে আপনার যে ধর্ম, আহ, আপনার ইসলাম ধর্ম রয়েছে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, সকল ধর্ম কিন্তু এখানে আছে। আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন। এরপরে জেন্ডার রয়েছে, পুরুষ না মহিলা, এটা আপনি সিলেক্ট করে দিবেন। এখানে আপনার মেইল আর ফিমেল রয়েছে, যারা পুরুষ তারা মেইল, যারা হচ্ছে মহিলা তারা ফিমেল সিলেক্ট করে দিবেন। ন্যাশনাল আইডি কার্ড, তো এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে দুটো অপশন আছে। প্রথমটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, পরবর্তী হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন, অর্থাৎ জন্ম সনদ নম্বর। তো আপনার যদি এনআইডি কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ন্যাশনাল আইডি কার্ডটা দিবেন, জন্ম সনদ দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, যে কোনো একটা দিলেই হয় এখানকার মধ্যে। আবার যাদের এনআইডি কার্ড হয় নাই তারা কিন্তু এনআইডি কার্ডের এখানে নো করে দিয়ে বার্থ রেজিস্ট্রেশনটা ইয়েস করে দিয়ে তার জন্ম সনদ নম্বরটা দিবেন। অর্থাৎ আপনার যে কোনো একটা দিবেন, আপনার যেটার মধ্যে যদি এনআইডি কার্ডটা হয়ে থাকে এনআইডি কার্ড দিবেন, আর না হয়ে থাকলে বার্থ রেজিস্ট্রেশন নম্বরটা দিবেন। এইভাবে এটা ফুলফিল করবেন। এরপরে পাসপোর্ট আইডি নামে একটা অপশন আছে। বেসিক্যালি এটারে অনেকেরই থাকে না, খুবই কম সংখ্যক থাকে, এটা কোনো সমস্যা না। আপনার না থাকলে নো দিবেন, থাকলে ইয়েস করে আপনার পাসপোর্ট নাম্বারটা দিতে পারেন। তো এগুলো দেওয়ার প্রয়োজনে আপনি নো করে দিবেন। এরপরে মেরিটাল স্ট্যাটাস রয়েছে, অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে মেরিট ঘর সিলেক্ট করে দিবেন। দেন আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন সেক্ষেত্রে সিঙ্গেল নামে একটা অপশন আছে, ওই সিঙ্গেলটা আপনি বসায় দিবেন। এরপর রয়েছে মোবাইল নাম্বার। তো এখানে আপনাকে অবশ্যই মোবাইল নাম্বারটা দিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ সহকারে। মোবাইল নাম্বার ভুল হইলে কিন্তু আপনার পরবর্তীতে সমস্যা হবে, অর্থাৎ আপনার ফোনে এসএমএসই আসবে না। তো মোবাইল নাম্বারটা এখানে আপনি সুন্দর করে দেখে শুনে বুঝে সিলেক্ট করে দিবেন। এখানে আপনার কোনো কপি করা যায় না, এখানে আপনাকে অবশ্যই কিবোর্ডে টাইপ করতে হবে। তো মোবাইল নাম্বারটা এখানে
সুন্দরভাবে দিবেন। ওই মোবাইল নাম্বারটা আবার এখানে আপনাকে দিতে হবে নির্ভুলভাবে, ঠিক আছে? সো মোবাইল নাম্বারটা 2 জায়গাতে দেওয়ার পরে নিচের দিকে দেখবেন ইমেইলের একটা অপশন আছে। আপনাদের সবার ফোনে কিন্তু ইমেইল আছে। এটা একটা অপশনাল জিনিস। আপনি যদি ইমেইল যেকোনো একটা ইমেইল দিতে পারেন। এইটা কোনো কিছু না। ইমেইলের কোনো প্রয়োজনই নাই। তারপরেও অপশনটা দেওয়া রয়েছে। বেসিক্যালি আপনার কিন্তু মোবাইল নাম্বারে সব ধরনের কনট্যাক্ট হয়ে থাকে। আপনার মোবাইলে এসএমএস যাবে, অ্যাডমিট কার্ডের এসএমএস মোবাইলে আসবে। ইমেইল আপনার যেকোনো একটা ইমেইল বসায় দিলেই হবে। এটা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা নেই। এরপরে কোটা রয়েছে। এরপর ডিপার্টমেন্টের অর্থাৎ আপনার যদি কোনো কোটা থেকে থাকে, শারীরিক প্রতিবন্ধী হোক, তৃতীয় লিঙ্গ হোক, ক্ষুদ্র নৃগোষ্ঠী হোক, যেকোনো যদি কোটা থেকে থাকে সেটা আপনি দিয়ে দিবেন। না থাকলে নট করে দিবেন, নো করে দিবেন, নিচে অপশন পাবেন। এরপরে এখানে রয়েছে ডিপার্টমেন্টাল স্টাডিজ, অর্থাৎ আপনার যদি সরকারি চাকরি করে থাকেন অথবা কোনো স্বায়ত্তশাসিত বা বেসরকারি যদি কোনো চাকরিরত অবস্থায় থাকেন তাহলে দিবেন। এক কথা আপনি যদি কোনো একটা কর্মকর্তা চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সেই ঘরটা সিলেক্ট করে দেবেন। আর যদি সাধারণ হয়ে থাকেন তাহলে এখানে দেওয়ার প্রয়োজন নেই। নো নামে একটা অপশন আছে, সবার শেষে ওইটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? নট করে দিবেন। তো এভাবে এই বিষয়গুলো পার্সোনাল তথ্যগুলো পূরণ করে দিবেন। এরপরে রয়েছে ঠিকানার তথ্য। তো এখানে কেয়ার অফ নামে প্রথমে একটা অপশন দেখতে পারতেছেন। এখানে অভিভাবকের নাম দিবেন, অর্থাৎ আপনার যদি পিতা বেঁচে থাকে সেক্ষেত্রে কেয়ার অফ পিতা দিতে পারেন। যদি পিতা বেঁচে না থাকে সেক্ষেত্রে মাতার নামটা এখানে আপনি দিতে পারেন, ঠিক আছে? এরপর আপনার এখানে ভিলেজ অর্থাৎ আপনার গ্রামের নামটা দিবেন, অবশ্যই সুন্দরভাবে দিবেন। গ্রামের নামটা দিবেন, এখানে শুধু গ্রামের নামটা দিলেই হবে। এরপরে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে দিবেন, অটোমেটিকলি এখানে আপনার লেখা থাকবে সিলেক্ট করে দিতে হবে। উপজেলাটাও লেখা থাকবে সিলেক্ট করে দিতে হবে। ডিস্ট্রিক্ট বসা দিলে উপজেলাগুলো আপনার সামনে আসবে, আপনি ওখানে সিলেক্ট করে ক্লিক করে দিয়ে দিবেন। এরপরে পোস্ট অফিস রয়েছে, পোস্ট কোড রয়েছে, এইভাবে আপনার পোস্ট অফিস দিবেন এবং পোস্ট কোডটা দিয়ে দিবেন। দিয়ে এখানে আপনি কিন্তু টিক মার্ক দিলেই সেম হয়ে যাবে। তো অনেক ক্ষেত্রে হয় কি, অনেক ক্ষেত্রে কেউ ভাড়া থাকে বা বিভিন্ন জায়গায় মেসে থাকে পড়ালেখার জন্য, সেই ঠিকানাগুলো প্রেজেন্ট ঠিকানা দেয় বাট পার্মানেন্ট ঠিকানা গ্রামের দেয়। তো এটা আপনার একই জায়গায় দেওয়াই ভালো। ওইটা আপনার ভাড়া থাকা, মেসে থাকা, ক্ষণস্থায়ী আর কি, মানে যেখানে আপনার হচ্ছে কোনো ঠিকানা না, পার্মানেন্ট কোনো কিছু না, ওই ঠিকানাগুলো আপনার কোনো না, মানে না দেওয়াই বেটার আর কি। কারণ আপনার যখন ভেরিফাই হবে সব কিছু হবে, আপনার কিন্তু প্রেজেন্ট ঠিকানাতে হবে। তো মানে সরি, মানে আপনার স্থায়ী ঠিকানাটাই ধরা হবে। যেহেতু আপনি ডকুমেন্ট যেগুলো শো করবেন ওখানে, যদি আপনার চাকরি হয় ভাইবার ক্ষেত্রে, সকল ডকুমেন্ট কিন্তু আপনার স্থায়ী ঠিকানার কাগজপত্রই থাকবে, ঠিক আছে? তো আপনারা এখানে স্থায়ী ঠিকানায় দিবেন। এরপরে রয়েছে এসএসসির ইনফরমেশনটা, যেখানে বলা হয়েছে যে প্রথমে আপনার এক্সামিনেশন, অর্থাৎ আপনি এসএসসি না দাখিল মাদ্রাসা থেকে না ভোকেশনাল, এটা আপনি সিলেক্ট করে দিবেন প্রথমে। এরপরে আপনার এসএসসি রোল নাম্বারটা দিবেন। এরপর আপনার গ্রুপ রয়েছে, অর্থাৎ আপনি কোন সায়েন্স, আর্টস না কমার্স, এটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপরে বোর্ড আছে, কোন বোর্ড থেকে পাস করেছেন এটা দিবেন, রেজাল্টটা দিবেন আপনি, এরপরে পাসিং এটা দিবেন। এইভাবে এসএসসির ইনফরমেশনটা সুন্দরভাবে পূরণ করবেন। এরপরে এখানে এইচএসসি আছে, যদি কারো থেকে থাকে দিতে পারেন, না থাকলে নাই, এটা নিয়েও কোনো সমস্যা নেই। এই ছিল মূলত বিষয়। তো এইটা আপনি এসএসসি তথ্যটা পূরণ করার পরে আপনি সকল বিষয়গুলো একবার চেক দিবেন। চেক দেওয়ার পরে নিচে আসার পর একটা ক্যাপচা পাবেন, এই ক্যাপচাটা আপনাকে এখানে পূরণ করে দিতে হবে। দিয়ে আপনি কিন্তু পরবর্তী পেজে আসবেন। পরবর্তী পেজে আসার পর আপনার একটা ছবি লাগবে এবং একটা স্বাক্ষর লাগবে। 300x300 পিক্সেল একটা ছবি, 380 পিক্সেলের স্বাক্ষর, এই বিষয়গুলো আপনি পূরণ করে আপনার কিন্তু আবেদনটা সম্পূর্ণ করতে হবে। তো এগুলো আপলোড দেওয়ার পরে এখানে টিকমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করে দিলে আপনার আবেদনটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো যারা এখনো আবেদন করে নাই এই যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ সার্কুলারে, অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আবেদন করবেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ঘরে বসে থেকেই আবেদন করে নিতে পারবেন। একদম নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। আর এইখানে একটা বিষয় বলার আছে, সেটা হচ্ছে আবেদনটা কিন্তু 1 মে পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ এপ্রিল মাসটা চলমান থাকবে আর মে মাসের 1 তারিখ বিকেল 5টা পর্যন্ত চলমান থাকবে। এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো ঠিক আছে, এ পর্যন্ত আজকের ভিডিওটা। এরকম নিয়োগ সার্কুলারগুলোর সম্পর্কে জানতে এবং আবেদনের প্রসেসগুলো সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনার কোনো কিছু জানার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কমেন্ট করে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।